আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আসলিমা আরা, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান, জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমি তোমাদেরকে জনমিতি ও জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী যে বিভিন্ন উপাদান সেগুলো সম্পর্কে ধারণা দিব। শুরুতে লক্ষ্য করো পাঠ 1, জনমিতির ধারণা। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি জিনিস লক্ষ্য করো। সুমাইয়া তার ছোট ভাই সুপলকে সংখ্যা শেখাতে গিয়ে তাদের পরিবারে কতজন মানুষ আছে তা গণনা করে বের করতে বলে। আমি উদাহরণের সাহায্যে তোমাদের এই তথ্যটি দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সেখানে মহা উৎসাহে সুপল শুধু তার নিজ পরিবারেরও নয়, তাদের বাসার 3 তলায় মোট কত লোক বাস করে সেটাও বের করতে ব্যস্ত হয়ে ওঠে। তার মানে ছোট মানুষ তো আসলে সে এটাতে খুব আনন্দ পায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর এভাবে ঠিক কোনো পাড়া, মহল্লা কিংবা একটি রাষ্ট্রে কতজন মানুষ আছে তা হিসাব করে বের করা যায়। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, একটি নির্দিষ্ট সময়ে কোনো স্থানে কতজন জন্ম নিল, কতজন মারা গেল, কত বয়সের কতজন লোক আছে, কতজনের বিয়ে হলো, কতজন অন্য স্থানে চলে গেল কিংবা কতজন অন্য স্থান থেকে এলো তা গণনা করে বের করা যায়। এভাবে কোনো রাষ্ট্র বা স্থানের জনসংখ্যা সম্পর্কিত বিষয়ের হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করাই হচ্ছে জনমিতি। আর এই জনমিতি শব্দটি বিশ্লেষণ করলে 2টি শব্দ পাওয়া যায়। এর একটি হলো জন, আর একটি যার অর্থ হচ্ছে ব্যক্তি বা মানুষ, আর অপরটি হচ্ছে মিতি, যার অর্থ পরিমাপ করা, বিবরণ বা পরিমাণ। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে মনে রাখতে পারো যে জনমিতি বলতে জনসংখ্যার পরিমাপ বা বিবরণকে বোঝায়। আমি আবার বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, জনমিতি বলতে জনসংখ্যার পরিমাপ বা বিবরণকে বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর এই জনমিতিকে কিন্তু জনবিজ্ঞানও বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত তোমরা জনমিতি সম্পর্কে ধারণা লাভ করলে পাঠ 1-এ। আমি তোমাদের জন্য জনমিতির সংজ্ঞাটি আরেকবার সহজ ভাষায় বলছি। প্রিয় শিক্ষার্থীরা, মনে করো একটি নির্দিষ্ট সময়ে যে কোনো একটি স্থানে কতজন মানুষ জন্ম নিল বা মারা গেল, বা ওখানে কোন বয়সের কতজন লোক আছে, কতজনের বিয়ে হলো, কতজন অন্য স্থানে চলে গেল কিংবা আবার অন্য স্থান থেকে কতজন এলো, এই সবগুলো তথ্যই কিন্তু গণনা করে বের করা যায়। আর ঠিক এভাবে একটি রাষ্ট্র বা স্থানের জনসংখ্যা সম্পর্কিত বিষয়ের যে হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করা যায়, সেই পদ্ধতিটাই হচ্ছে জনমিতি। এরপর প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো পাঠ 2, 3 ও 4, জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আসলে জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ হলো জন্মহার, মৃত্যুহার, বিবাহ, সামাজিক গতিশীলতা প্রভৃতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু মনোযোগ দাও, আমি তোমাদেরকে কিছু উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, স্বর্ণা, দীপ্তি, সাদি, শিহাব, সৌম্য, আহসান সমবয়সী। স্বর্ণার একটি ছোট ভাই হয়েছে শুনে স্বর্ণার সব বন্ধুরা মিলে তাকে দেখতে এলো। তখন সাদি জানালো তাদের পরিবারে তার ছোট চাচারও একটি মেয়ে হয়েছে, দেখতে খুব সুন্দর। দীপ্তি বলল তার বড় ভাই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছে। আর এই আলাপচারিতার মধ্যে শিহাব জানালো তার বড় ভাই বিয়ে করেছে। কিন্তু সৌম্যের খুব মন খারাপ। কিছুদিন হলো সৌম্যের বাবা মারা গেছে। আহসান অবশ্যই আনন্দিত, তার ছোট মামা উঁচু মর্যাদাপূর্ণ চাকরি পেয়ে খুলনা থেকে ঢাকায় চলে এসেছে, আর এখন থেকে তাদের সাথেই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, স্বর্ণার ভাই হয়, সাদিয়ার ছোট চাচার মেয়ে হয়, শিহাবের ভাই বিয়ে করায় এবং আহসানের ছোট মামা তাদের সাথে থাকতে শুরু করায়। তাদের প্রত্যেকটি পরিবারের লোক সংখ্যা কিন্তু আগের তুলনায় বেড়েছে। আবার যদি লক্ষ্য করো, অপরদিকে দীপ্তির বড় ভাই আমেরিকায় চলে যাওয়ায় সৌম্যের বাবার মৃত্যু হয়,
তাদের 2 জনের পরিবারের লোক সংখ্যা আগের তুলনায় কমেছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো পরিবারের সদস্য সংখ্যা কখনো কিন্তু বাড়তেও পারে, আবার কখনো কমতেও পারে। অর্থাৎ এই সংখ্যা কিন্তু সদা পরিবর্তনীয়, এটা তোমরা মনে রাখবে। আর এগুলো কেন হয়েছে জানো? এই যে আমি শুরুতেই তোমাদের এই পাঠের শুরুতেই বললাম যে জনসংখ্যা পরিবর্তনে যে প্রভাব বিস্তারকারী উপাদান জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, বিবাহ, সামাজিক গতিশীলতা, এই উপাদানসমূহের প্রভাবেই কিন্তু এই পরিবর্তনগুলো সদা হতেই থাকে। প্রিয় শিক্ষার্থীরা, কোনো দেশের জনসংখ্যাও সে দেশের জন্মহার, মৃত্যুহার, বিবাহ, স্থানান্তর, সামাজিক গতিশীলতা প্রভৃতি উপাদানের কারণে বাড়তে বা কমতে পারে, অর্থাৎ তা পরিবর্তন হতে পারে। আর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী এসব উপাদানগুলো সম্পর্কে জানব। শুরুতেই লক্ষ্য করো, 1. জন্মহার। প্রিয় শিক্ষার্থীরা, জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে এই জন্মহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করো, সাধারণত জন্মহার বলতে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে, ধরো 1 বছরে প্রতি 1000 নারী মোট কত সংখ্যক জীবিত সন্তান জন্ম দিয়েছে সে সংখ্যাকে বোঝায়। আর জন্মহার বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে জন্মহার বেশি, আর যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এসব দেশগুলোতে কিন্তু জন্মহার কম। এরপর লক্ষ্য করো মৃত্যুহার। সাধারণত জীবনের নিঃশেষকে মৃত্যু বলে। প্রিয় শিক্ষার্থীরা, আর এই মৃত্যুহার কিন্তু প্রতি 1000-এ পরিমাপ করা হয়। আমি আবার বলছি, মৃত্যুহার প্রতি 1000-এ পরিমাপ করা হয়। একটি নির্দিষ্ট বছরে নির্দিষ্ট বয়সের লোক প্রতি 1000-এ কতজন মারা যায় তা দ্বারা মৃত্যুহার নির্ণয় করা যায়। আর প্রিয় শিক্ষার্থীরা, মৃত্যুহার কমে যাওয়া জনসংখ্যা বৃদ্ধির আরেকটি অন্যতম কারণ। আসলে লক্ষ্য করো, চিকিৎসা বিজ্ঞান ও অন্যান্য প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে আমাদের বাংলাদেশেও কয়েক দশক ধরে মৃত্যুহার হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটি তথ্য বিশেষভাবে মনে রাখবে, বাংলাদেশে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার 1990 সালে ছিল প্রতি 1000-এ 144 জন, কিন্তু শিশু মৃত্যুহার 2015 সালে ছিল প্রতি 1000-এ 38 জন। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এ থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যে আসলেই আমাদের চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার প্রভূত উন্নতি সাধন হয়েছে, কারণ এগুলোর উন্নতির ফলেই কিন্তু বর্তমানে মৃত্যুহার কমেছে। আর এই মৃত্যুহার কমাটাও কিন্তু জনসংখ্যা বৃদ্ধির আরেকটি উল্লেখযোগ্য কারণ। এরপরে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, স্থানান্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই স্থানান্তর কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা স্থানান্তর প্রক্রিয়াটা খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের জন্য চেষ্টা করছি খুব সহজভাবে উপস্থাপন করার। সাধারণভাবে স্থানান্তর বলতে একটি দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে অথবা একটি দেশের সীমানা পেরিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর লক্ষ্য করো, স্থানান্তর 2 ধরনের, একটি অভ্যন্তরীণ আর অন্যটি আন্তর্জাতিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, অভ্যন্তরীণ স্থানান্তর দেশের ভেতরের স্থানান্তর। আমি আবার বলছি, অভ্যন্তরীণ স্থানান্তর দেশের ভিতরের স্থানান্তর। দেশের ভিতরে গ্রাম হতে শহরে, গ্রাম হতে গ্রামে, শহর হতে গ্রামে, শহর হতে শহরে বিভিন্নভাবে মানুষ স্থানান্তর হলে তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে অভ্যন্তরীণ স্থানান্তর সম্পর্কে তোমরা কি জানতে পারলে? যে অভ্যন্তরীণ স্থানান্তরটি একটি দেশের ভিতরে, সেটা গ্রাম থেকে শহরে হতে পারে বা গ্রাম থেকে আরেকটি গ্রামেও হতে পারে, আবার শহর থেকেও গ্রামে হতে পারে, আবার একটি শহর থেকে আরেকটি শহরেও হতে পারে। এই যে দেশের ভিতরের যে স্থানান্তর, এটিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর। তবে এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে বাজার করা, অফিস করা ইত্যাদি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করা, এগুলো কিন্তু অভ্যন্তরীণ স্থানান্তর বলা যায় না, কারণ এগুলো তো মানুষ তার নিত্য প্রয়োজনীয় কাজে সে যাচ্ছে, এগুলো কিন্তু অভ্যন্তরীণ স্থানান্তর নয়। এরপর লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, দেশের বাইরে অর্থাৎ অন্য কোনো দেশে লোকজন চাকরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করলে তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে।
আমি আবার বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, দেশের বাইরে অর্থাৎ অন্য দেশে লোকজন চাকরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করলে তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তবে এই স্থানান্তর দেশের ভিতরে হলে মোট জনসংখ্যার কিন্তু কোনো বৃদ্ধি বা ঘাটতি হয় না। কিন্তু মনে করো স্থানান্তর যদি অর্থাৎ যেটি আমি তোমাদের বললাম যে আন্তর্জাতিক স্থানান্তর এটি যদি হয় তাহলে কিন্তু দেশের মোট জনসংখ্যার একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো 4, বিবাহ। কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া জন্মহার বৃদ্ধির আরেকটি প্রধান কারণ। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে এই জন্য বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। কারণ সুপ্রিয় শিক্ষার্থীরা, কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিলে দীর্ঘ দাম্পত্য জীবনে তারা অধিক সন্তানের জন্ম দিয়ে থাকে, আর সে কারণেই দেশের জনসংখ্যা বৃদ্ধি হতে পারে। আর তাই বাংলাদেশ সরকার আইন করে রাষ্ট্রীয়ভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করেছেন। এরপরে লক্ষ্য করো 5, সামাজিক গতিশীলতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো যে তোমরা গতিশীলতা শব্দটি শুনেই আসলে হয়তো বুঝতে পারছো যে এখানে নিশ্চয়ই কোনো একটি চলমান একটি বিষয় রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঠিক তাই। লক্ষ্য করো, সামাজিক গতিশীলতা বলতে মূলত সামাজিক পদমর্যাদার পরিবর্তনকে বোঝায়। আমি আবার বলছি, সামাজিক গতিশীলতা বলতে মূলত সামাজিক পদমর্যাদার পরিবর্তনকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি উদাহরণ হিসেবে এভাবে মনে রাখো যে কোনো নিম্নবিত্ত পরিবারের কোনো সদস্য যদি উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে উচ্চ পেশার চাকরিতে প্রবেশ করে, তবে তার পদমর্যাদারও কিন্তু পরিবর্তন ঘটবে। ফলে তার মধ্যে সচেতনতা বাড়বে এবং সন্তান সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এই যে সামাজিক গতিশীলতা, এই সামাজিক গতিশীলতাও কিন্তু তোমার জনসংখ্যা পরিবর্তনের একটি অন্যতম প্রভাব বিস্তারকারী উপাদান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ পাঠ 2, 3 ও 4-এ তোমরা জনসংখ্যার প্রভাব বিস্তারকারী উপাদানগুলো সম্পর্কে ধারণা লাভ করেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলোচনার ধারাবাহিকতায় আমি এখন পাঠ 5 ও 6, জন্মহার তারতম্যের কারণ ও প্রভাব, এই পাঠটি সম্পর্কে তোমাদের জন্য আলোচনা তুলে ধরব। অর্থাৎ আমি শুরুতেই তোমাদের জন্য জন্মহার তারতম্যের কারণ তুলে ধরব, তারপর জন্মহার তারতম্যের প্রভাব তুলে ধরব। শুরুতেই লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আসলে পৃথিবীর সব দেশে কিন্তু জনসংখ্যা সমান নয়। কোনো দেশে জনসংখ্যা বেশি, আবার কোনো দেশে জনসংখ্যা কম। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, সবসময় দরিদ্র দেশগুলোতে জন্মহার বেশি থাকে, আবার ধনী দেশগুলোতে জন্মহার কম থাকে। এই যে জন্মহারের তারতম্য, যে পার্থক্যটা, এটার কারণ রয়েছে। কিছু সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিতে চাই। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, জন্মহার তারতম্যের কারণ। বিভিন্ন কারণে জন্মহারের তারতম্য বা হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই হ্রাস বৃদ্ধির কারণগুলো আমি এখন তোমাদের জন্য তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, যেমন 1, জলবায়ু। শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্ম প্রধান দেশের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা বেশি। আমি আবার বলছি, শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্ম প্রধান দেশের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা বেশি। কারণ প্রিয় শিক্ষার্থীরা, এই যে গ্রীষ্মপ্রধান দেশের জনগণ অল্প বয়সে সন্তান জন্মদান করতে কিন্তু সক্ষম হয়। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে বিশেষভাবে মনে রাখবে তাহলে যে শীতপ্রধান দেশের তুলনায় গ্রীষ্মপ্রধান দেশে জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা বেশি। আর কেন বেশি, এটা আমি তোমাদের বলছি যে গ্রীষ্মপ্রধান দেশে জনগণ অল্প বয়সে সন্তান জন্মদান করতে সক্ষম হয়। এরপর লক্ষ্য করো, অর্থাৎ শীত প্রধান দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম, আর গ্রীষ্ম প্রধান দেশে এই হার বেশি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শীত প্রধান দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম এবং গ্রীষ্ম প্রধান দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। এরপর লক্ষ্য করো শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, শিক্ষার অভাবে সাধারণ মানুষ হয় অজ্ঞ, কুসংস্কারাচ্ছন্ন আর রক্ষণশীল। কারণ কি, আমরা সবাই জানি যে শিক্ষা মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে, আর এর অভাবে মানুষ হয়ে যায় অজ্ঞ, কুসংস্কারাচ্ছন্ন, রক্ষণশীল। প্রিয় শিক্ষার্থীরা, ফলে এই যে অজ্ঞ মানুষ কিন্তু জন্মহার বৃদ্ধির কুফল সম্পর্কে বুঝতে সক্ষম নয়।
আর সে কারণেই তারা কিন্তু জন্মহার বৃদ্ধি রোধ করতে পারে না। লক্ষ্য করো, উন্নত দেশে শিক্ষার হার বেশি, শিক্ষিত জনগণ আয় ব্যয় ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক সচেতন থাকে, তাই তারা কম সন্তান জন্ম দেয়। কাজে শিক্ষার হার বেশি মানেই জন্মহার কম হয়। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার হার হ্যাঁ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটি জিনিস তোমরা জানতে পারলে, একটি হচ্ছে বাল্যবিবাহ, আরেকটি হচ্ছে বহুবিবাহ। যে আমাদের দেশে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এই বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বাল্যবিবাহ এখন শাস্তিযোগ্য অপরাধ, অর্থাৎ জন্মহার নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এই বাল্যবিবাহটি বন্ধ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটি জিনিস হচ্ছে যে বহু বিবাহের মাধ্যমেও কিন্তু জন্মহার বৃদ্ধিতে একটি মারাত্মক প্রভাব ফেলতে পারে। আর তাই বাল্যবিবাহ ও বহুবিবাহ দুটিই কিন্তু জনসংখ্যা বৃদ্ধির জন্য কিন্তু সহায়ক নয়। এরপর লক্ষ্য করো, অনুন্নত জীবনযাত্রা। প্রিয় শিক্ষার্থীরা, দরিদ্র মানুষের জীবনযাত্রার মান নিম্ন হয়, আর এ কারণে কিন্তু বেশি সন্তান জন্ম দিতে তারা কুণ্ঠাবোধ করে না। কারণ কি প্রিয় শিক্ষার্থীরা, জীবনযাত্রার মান নিম্ন হলে তাদের সন্তানের ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা ইত্যাদিতে বেশি অর্থ ব্যয় করতে হয় না, আর সে কারণেই তারা অধিক সন্তান জন্ম দিতে পারে, আর এতে করে জনসংখ্যা বৃদ্ধি পায়। এরপর দেখাও, সর্বশেষ নবজাতকের মৃত্যু হার। প্রিয় শিক্ষার্থীরা, যেখানে নবজাতকের মৃত্যু হার বেশি, সেখানে মা বাবা জীবিত সন্তানের আশায় অধিক সন্তানের কিন্তু জন্ম দিয়ে থাকে, আর তাই নবজাতকের মৃত্যু হার বেশি হলে সেখানে জন্মহারও বেশি হয়। আবার প্রিয় শিক্ষার্থীরা, আরও একটি জিনিস তোমরা এখানে মনে রাখবে, সেটি হচ্ছে বৃদ্ধ বয়সে নিরাপত্তার অভাব বা পুত্র সন্তান কামনা, এগুলোও কিন্তু জন্মহার বৃদ্ধিতে ভূমিকা পালন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের জন্য জনসংখ্যা তারতম্যের কারণগুলো তুলে ধরলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, জন্মহার তারতম্যের যে প্রভাব, সেই জন্মহার তারতম্যের প্রভাব সম্পর্কে আমি তোমাদেরকে কিছু তথ্য দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে জন্মহারের হ্রাস বৃদ্ধি বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রভাব ফেলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, একটি দেশের ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় যদি জন্মহার বেশি হয়, তাহলে কিন্তু দেশটির ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়বে, মানুষের বাড়তি চাহিদা সৃষ্টি হবে। আবার বাড়তি চাহিদা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে, যেমন দেশের জাতীয় আয় কমে যায়, খাদ্য ঘাটতি, দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ব্যবস্থার সমস্যা, পরিবেশগত ভারসাম্যহীনতা প্রভৃতি সমস্যা দেখা দেয়। আর জীবনযাত্রার মানও হয় নিম্ন, আর এতে করে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সুতরাং লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় জন্মহার বেশি হলে যে কোনো দেশের জন্য তা কল্যাণকর হবে না। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় জন্মহার যদি বেশি হয়, তাহলে সে দেশের জন্য কল্যাণকর হবে না। আবার আরেকটি কথাও মনে রাখবে এর পাশাপাশি শিক্ষার্থীরা, সেটি হচ্ছে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় যদি আবার জন্মহার কমও হয়, তাহলে সেটাও দেশের জন্য মঙ্গলকর হবে না। কারণ কম ভূমি ও প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে সে দেশের সম্পদকেও কিন্তু সঠিকভাবে ব্যবহার করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, এজন্যই দেশের সম্পদের কথা বিবেচনা করে জন্মহার নিয়ন্ত্রণে রাখা দরকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে এই অধ্যায়টি থেকে আমি তোমাদের জন্য যে আজকে যে আলোচনাটি তুলে ধরলাম, তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমার এই অনলাইন ক্লাসটি দেখে তোমরা বাসায় ভালো